হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের টপিকের উপর হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি কম্পেয়ার করব বিভিন্ন রেলওয়ের এক্সাম এবং আমাদের রাজ্য সরকার তার বিভিন্ন এক্সাম নিয়ে, এবং লাস্টে আমি বলবো কোন জবের দিকে তোমাদের যাওয়া উচিত, কোন জবের জন্য তোমাদের প্রিপারেশন করা উচিত। তো চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রাজ্য সরকারের চাকরি সম্বন্ধে কিছুটা বলতে চাই। এবার দেখো, আমাদের রাজ্য সরকারের যে ডব্লিউবিপিএসসি আছে, মেনলি ডব্লিউবিপিএসসি সব কিছু এক্সাম কন্ডাক্ট করে। তাছাড়া কিছু কিছু লোকাল মিউনিসিপ্যালিটিও কিছু কিছু এক্সাম নেয়। তো আমাদের মেনলি কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এবং যত রাজ্যের সব পিএসসিরা এক্সাম কন্ডাক্ট করায়। তো আমাদের যে বিভিন্ন এক্সাম প্রায় পিএসসিতে বেরোয় থাকে, বিভিন্ন ধরনের মিসলেনিয়াস এক্সাম থেকে শুরু করে তোমাদের পুলিশের এক্সাম হয়ে গেল, তোমাদের ফুড ইন্সপেক্টর হয়ে গেল, তারপরে আরও অনেক এক্সাম বেরোতে থাকে, তোমাদের ডব্লিউবিসিএস থ্রু দিয়ে হয়ে গেল। রাজ্য সরকারে প্রত্যেক বছরই অনেক এক্সাম বেরোয়, ঠিক আছে? এক্সাম এমন বেরোয় না এমন না, অনেক এক্সাম বেরোয়। সেখানে তোমাদের স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার যেটা বলে সেটাও বেরোয়। এবার হয়তো অতটা বেশি তোমার মানে ফ্রিকোয়েন্টলি বেরোয় না, কিন্তু বেরোয়, সবই কম বেশি বেরোয়, ঠিক আছে? তো কিন্তু রাজ্য সরকারের যে এক্সামগুলো হয় সেটা আমি তোমাদের সঙ্গে বলতে যাচ্ছি। রাজ্য সরকারের এক্সামে তোমার রিটেন তো হয়ই, রিটেন হওয়ার সাথে সাথে রাজ্য সরকারের এক্সামে একটা মেন জিনিস হলো তোমাদের প্রত্যেক এক্সাম, সেটা যে লেভেলের এক্সাম হোক, সেখানে একটা করে ইন্টারভিউ হয়, এবং আমাদের রাজ্য সরকার সব এক্সাম আগে ইন্টারভিউ নেওয়াটাকে পছন্দ করে। এবার আমি রেলওয়ে এক্সামে চলে আসি। রেলওয়ে যেটা এক্সাম হয়ে গেল, সবাইকে রেলওয়ে বলি। রেলওয়ে হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারো ভারতের মধ্যে মানে সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ি রেলওয়েতে কাজ করে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 12 লাখের উপরে এমপ্লয়ি রেলে কাজ করে, ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করে, ঠিক আছে? ইন্ডিয়ান রেলওয়েতেও প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরোয়, সেটা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তোমার বিভিন্ন টেকনিশিয়ান হয়ে গেল, ট্র্যাক মেনটেনার হয়ে গেল, গ্রুপ ডি স্টাফ হয়ে গেল, ক্লার্কিয়াল পোস্ট হয়ে গেল, সব ধরনের পোস্ট বেরোয়, ঠিক আছে? আমাদের রাজ্য সরকারের যেমন ক্লার্কিয়াল পোস্ট থেকে শুরু করে সব ধরনের পোস্ট আছে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের রেলেও সব কিছু পোস্ট আছে, ঠিক আছে? এবার রেলের যে হয়, রেলের পরীক্ষাটা আমি বলছি, রেলের যত আমাদের পরীক্ষা হয় মানে অফিসার পোস্ট বাদে, যেটা ইউপিএসসি নেয় সেটা বাদে, কোনো পরীক্ষায় কিন্তু কোনো ইন্টারভিউ হয় না, শুধু তোমার রিটেন এক্সাম হয়। রিটেন এক্সাম পরে মেডিকেল টেস্ট হয়, ব্যাস এইটুকুই হয়। এবার এই দুটোর মধ্যে এখানে চলে আসছে মেন পার্থক্য, ইন্টারভিউ। রাজ্য সরকারে ইন্টারভিউটা নেয়, এবং তোমার যেটা রেলওয়ের এক্সাম হবে সেখানে কিন্তু ইন্টারভিউ নেয় না। তো এখানে সবথেকে বড় পার্থক্যটা কি চলে আসে, তুমি সারা বছর বা 2 বছর 3 বছর ধরে খুব খেটে পড়াশোনা করছো, তোমার খুব ভালো প্রিপারেশন, রিটেন এক্সাম খুব ভালো দিলে, রিটেন এক্সাম খুব ভালো যদি তুমি দিয়ে থাকো, রেলে তুমি জানো তোমার রিটেন এক্সাম ভালো হয়েছে, তুমি সারা বছর হার্ড ওয়ার্ক করেছো, তোমার চাকরি এখানে বাধা, তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। খুব সিরিয়াস কোনো মেডিকেল কন্ডিশন কিছু না থাকলে বা খুব আই পাওয়ার না থাকলে, তবু অনেক জব আছে ক্লার্কিয়াল পোস্টে যেখানে আই পাওয়ার ম্যাটার করে না, তো রেলের চাকরি তারপরে তোমার কেউ আটকাতে পারবে না। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে কি হয়, তুমি রিটেনে খুব ভালো নম্বর পেলেও তুমি যে ইন্টারভিউ ক্লিয়ার করবে বা তোমার ইন্টারভিউ ক্লিয়ার করবে তোমার চাকরিটা ফাইনাল হবে, এর কোনো মানে গ্যারান্টি নেই। ইন্টারভিউটা এখানে ভগবান ভরসায় বলতে পারো, ইন্টারভিউয়ের কেউ গ্যারান্টি তোমাকে দিতে পারবে না, এখানে কোনো মিনিমাম ইন্টারভিউ নম্বরও নেই। ইভেন যারা বলছি যে সেন্ট্রালে যেসব এক্সাম হয়, যারা তোমার ডাইরেক্ট অফিসার না হয়, তাদের মিনিমাম বলে রাখা আছে 40% নিচে কাউকে নম্বর দেওয়া যাবে না। খুব এক্সট্রিম কিছু হলে তো কাউকে নম্বর দিয়ে থাকে, সেটা জানা যায় না। জেনারেলি খুব খারাপ ইন্টারভিউ হলেও তাদেরকে 40 নম্বর মিনিমামটা দেওয়া হয়, এটা আছে, তার নিচে কাউকে দেওয়া হয় না, কারণ তারা রিটার্ন ক্লিয়ার করে এসেছে, এটুকু রেসপেক্ট তাদেরকে দেওয়া হয়। ইন্টারভিউটা দেওয়া হয় তোমার কমিউনিকেশন স্কিল এসব দেখা যায়, টেকনিক্যাল নলেজ বা অন্য নলেজ দেখার জন্য তোমার কিন্তু ইন্টারভিউটা মেনলি নেওয়া হয় না। তুমি কাশিকভাবে কথাবার্তা বলছো, বা তুমি যখন একটা চাকরি করবে, একটা পদে থাকবে, তুমি তার অপোজিটে যারা থাকবে, তোমাকে পাবলিককে ডিল করতে হতে পারে, তোমাকে কোনো কন্ট্রাক্টরকে ডিল করতে হতে পারে, বিভিন্ন ধরনের পোস্ট আছে। তো সেখানে তুমি কেমন করে কথাবার্তা বলতে পারো, সেই সব কমিউনিকেশন স্কিল তোমার কেমন আছে, সেই সব দেখার জন্যই মেনলি তোমার ইন্টারভিউটা নেওয়া হয়, আর কিছুই না, ঠিক আছে? কিন্তু যেটা বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম তোমার 40% একটা নম্বর সেটা দেওয়া হয়, তোমার রিটার্ন ক্লিয়ার করে সেই তোমার রেসপেক্টে রাখার জন্য দেওয়া হয়, এবং যারা ভালো ইন্টারভিউ দেয় তাদের 50, 60, ইভেন 70% অব্দি নম্বর পায় সবাই। তো এটা মোটামুটি নম্বর ভ্যারি করে। কিন্তু রাজ্য সরকারে তোমার যদি মনে না হয়, তোমাকে যদি পছন্দ না হয়, তোমার মানে অনেককে দেখেছি মানে খুবই কম না, 100-র মধ্যে 10, 15, 20 হামেশা এরা দিয়ে দেয়, ঠিক আছে? আগে তো ইন্টারভিউতেও কাট অফ রেখেছিল 40 না পেয়ে ফেল, এবং আগে ছিল রিসেন্ট যেটা মনে হয় তুলে দিয়েছে। তো কিন্তু এই ইন্টারভিউতে এতটাই কম নম্বর দিয়ে দেবে, তোমার রিটেনে ধরো মানে হাতে প্রচুর নম্বর আছে, কিন্তু ইন্টারভিউ তোমাকে এতটাই কম নম্বর দিয়ে দেবে, তোমাকে পছন্দ না হলে বা কিছু না হলে, সম্পূর্ণ ইন্টারভিউয়ের মুডের উপর ডিপেন্ড করছে, তোমাকে জব থেকে ডিসকোয়ালিফাই করে দেবে। এটা একটা ম্যাটার করে, তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করলে কিন্তু রিটেন ইন্টারভিউতে গিয়ে তোমাকে কেটে দেওয়া হলো, তখন তুমি ডিমোরাল ফিল করবে, তোমার মনটা পুরো খারাপ হয়ে যাবে। ইভেন এটা নিয়ে পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আমার বলছি। আমি রাজ্য সরকারের একটি এক্সাম দিয়েছিলাম, ভালো করে দিয়েছিলাম। যখন আমি রেলে চাকরিটা পাই, এটা 2019-এর কথা বলছি, রেলে চাকরি পাই 2020-তে আমি জয়েন করি। সেই সময় রাজ্য সরকারের ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলে একটা এক্সাম হয়েছিল, এবং তার ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেটা আমি রিটেন কোয়ালিফাই করি, রিটেনে আমার খুব মোটামুটি ঠিকঠাকই নম্বর ছিল, কাট অফ থেকে অনেকটা বেশি নম্বর ছিল হাতে, প্রায় মোটামুটি ধরো কাট অফের বাদেও আমার 20-22 নম্বর মতো এক্সট্রা ছিল হাতে, ঠিক আছে? না তার একটু বেশিই ছিল হয়তো, আমার ঠিক খেয়াল নেই। এবার মোটামুটি আমি শিওর ছিলাম যে ইন্টারভিউটা যতই খারাপ যাক,
আমার মোটামুটি সিলেকশন হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং সেই বছর করোনা চলছিল, সেই জন্য বলছি করোনার সময় আমাদের ইন্টারভিউ কিন্তু আমাদের অফলাইন হয়নি, আমাদের কেমন করা হয়েছিল গুগল মিটে অনলাইন ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ইন্টারভিউ প্যানেলে 3 জন ছিলেন এবং 4 নম্বর ক্যান্ডিডেট ছিলাম আমি। আমার সেই জন্য মোটামুটি আমি প্রপার ড্রেসে বসেছিলাম, আমার সব কিছু প্রপার ছিল, ইন্টারনেট কানেকশনও প্রপার ছিল, এমন নয় যে ইন্টারনেটে কোনো আমার ল্যাক করেছে বা কিছু। আমি প্রপার ইন্টারভিউ দিই, আমার 15-16 মিনিট ইন্টারভিউ চলে, ঠিক আছে। ইন্টারভিউ কিছু কোশ্চেন পেয়েছি, কিছু কোশ্চেন পারিনি, যেমন একদম আমার ইন্টারভিউ হয়। এবার ইন্টারভিউ দেওয়ার প্রায় হয়েছিলাম, ঠিক আছে হয়তো একটা মিডিয়াম ক্যাটাগরির নম্বর দেবে, মিডিয়াম তোমার এক্সাম হয়েছিল। কিন্তু যেদিন রেজাল্ট আউট হলো, ইন্টারভিউ নম্বর আউট হলো, আগে তো নম্বর দেখাতোই না, আমি দেখলাম যে আমাকে 100-র মধ্যে 21 দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এটা অনেকের সঙ্গে করা হয়েছে, 100-র মধ্যে 21, 20, 18, 17, 22, 25 এরকম নম্বর ভরে দিয়েছিল অনেক ক্যান্ডিডেটকে। কারণ কি, হয়তো তাদের পছন্দ, কারণ তো কেউ জানতে পারবে না, ইন্টারভিউকে তুমি চ্যালেঞ্জও করতে পারবে না, তোমার রিটেন এক্সাম তুমি চ্যালেঞ্জ করতে পারো, ইন্টারভিউ তুমি চ্যালেঞ্জ করতে পারবে না। এবং ফাইনাল যেটা কাট অফ গেছিলো, আমি সেই জন্য তার থেকে 2 বা 3 নম্বর কম পেয়েছিলাম ফাইনাল যে কাট অফ গেছিলো, এবং আমার সিলেকশন হয়নি। এবং তারপর থেকে আমার স্টেট গভর্নমেন্টের জবের প্রতি বলতে পারো একটু পার্সোনাল হতাশাও বলতে পারো, বা বলতে পারো যে আমার একটা স্টেট গভর্নমেন্টের জবের প্রতি হয়ে গেছে। এবং তারপরে তেমন করে এক্সাম বেরোয়নি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমার এক্সাম দেওয়া হয়নি। আমার মেনলি টার্গেট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই ছিল, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, একজন আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ার। তো এটা বলছি, কিন্তু রেলে যেটা হয়, রেলে কিন্তু তোমার এই জিনিসটা নেই। তুমি যদি তোমার মেরিট থাকে, তুমি ভালো করে রিটেন এক্সাম দাও, তোমার রিটেন ক্লিয়ার, তোমার চাকরি বাঁধা কেউ আটকাতে পারবে না, এটা মেন গেল। এবার তাছাড়া তোমার যেটা হয়ে গেলো যে এক্সামের ডিউরেশন, কমপ্লিশন টাইম, তোমার নোটিফিকেশন বেরোনো থেকে এক্সাম কমপ্লিট হওয়া পর্যন্ত, নোটিফিকেশন তোমার এক্সাম কমপ্লিট হওয়া পর্যন্ত দেখো রেলে মোটামুটি খুব বেশি লেট করে না, 1 থেকে 2 বছর, তার বেশি লেট করে না। 2 বছরের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায় প্রসেস। এবার 2019-এর এনটিপিসি আর গ্রুপ ডি যে পোস্টগুলো বেরিয়েছিল, করোনার জন্য সেখানে একটা লেট হয়ে গেছিলো, এক্সাম প্রসিডিওরটা 3.5-4 বছর অবধি চলে গেছে। এটা রেয়ার কেস, জেনারেলি এত লেট রেল করে না। কিন্তু ডব্লিউপিএসসি এর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, প্রায়ই এক্সাম হতে থাকে 2 বছর, 3 বছর, 4 বছর চলতেই থাকে। মানে এক্সাম কবে প্রসিডিওর কমপ্লিট হবে তার কোনো শেষ নেই। ইভেন যে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা ডব্লিউপিএসসির, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ওটার সম্বন্ধে একটু মানে নলেজ আছে, সেটা মানে রেজাল্ট রিটেন এক্সাম হওয়ার প্রায় 1 বছর পরে বেরিয়েছিল, এখনও ইন্টারভিউয়ের কোনো শিডিউল দেয়নি। ইন্টারভিউ শিডিউল দেবে দেবে শোনা যাচ্ছে, কিন্তু এখনও দেয়নি। তো এরকম করে ঝোলায় প্রায় 3-4-5 বছর অব্দি একটা এক্সাম টেনে দেয়। তো 3-4-5 বছর টেনে দেওয়ার পরে মানুষ অতদিন তো প্রিপারেশন নিতে পারে না, বসে থাকতে পারে না, না। সেই হিসেবে তাদের একটা মানে ডিমোরাল হয়ে তারা বিভিন্ন অপরচুনিটি চারিদিকে খুঁজতে থাকে, এবং তারা লাস্টে গিয়ে মানে ইন্টারভিউটা এত পরে হয়, এবং ইন্টারভিউ হওয়ার পরেও তাদের সেই সময় ইন্টারভিউতে সিলেকশন হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ তারা হতে পারে তারা টেকনিক্যালি খুব ভালো নম্বর পেয়েছে, বা রিটেনে তুমি খুব ভালো নম্বর পেয়েছো, কিন্তু তোমার ইন্টারভিউতে সিলেকশনের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, তোমার ভালো পড়াশোনা হলো। তো এইটার জন্য লাস্টে গিয়ে তুমি ইন্টারভিউ কেটে যাও, তোমার এর থেকে কষ্ট তোমার কিছু হবে বলে আমার মনে হয় ইন্টারভিউতে কেটে যাওয়ার জন্য। এবার ইন্টারভিউ তুমি যদি একটা মোটামুটি দিয়েও থাকো অ্যাভারেজ ইন্টারভিউ, তুমি বুঝতে পারছো তোমার ইন্টারভিউ হয়েছে, কিছু পেরেছো কিছু পারোনি, তোমার 15 থেকে 20 মিনিটের একটা ইন্টারভিউ হয়েছে, তারপরে যদি তুমি দেখো তোমাকে একেবারে 15-20 নম্বর দিয়ে তোমার ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো, সেখানে তুমি কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না বা কাউকে কিচ্ছু বলতে পারবে না। তো এই একটা কিন্তু পার্থক্য আছে, তোমরা এটা ভাববে। এই দুটো হচ্ছে পার্থক্য। তাছাড়া আরেকটা পার্থক্য হয়ে যায় স্যালারির পার্থক্য, সেটা তো আছেই। ধরো আমি স্যালারি বলতে বিভিন্ন পোস্টের স্যালারি, আমি জুনিয়র ইঞ্জিনিয়ারটা নিয়ে কম্পেয়ার করছি, কারণ আমি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছি। এবার বাকি পোস্টেও তোমরা সেই হিসাবে কম্পেয়ার করে নিতে পারবে। এবার ধরো বেসিক দু জায়গায় সেমই হলো, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে আজকের দিনে 50% ডিএ চলছে, যেটা 54% হয়ে যাবে 1 মাসের মধ্যেই ধরো। তাছাড়া বিভিন্ন অ্যালায়েন্স আছে, এইচআইটাও খুব হাই পাওয়া যায়, বিভিন্ন অ্যালায়েন্সে পাওয়া যায়। সেক্ষেত্রে একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের আজকের দিনে মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টে জয়েন করলেই মিনিমাম 70,000 টাকা মিনিমাম স্যালারি, এটা বাকি অ্যালায়েন্স বাদ দিলে মিনিমাম 70,000 টাকার উপরে সে স্যালারি পাবে, ঠিক আছে। 65 থেকে 70,000 টাকার উপরে সে স্যালারি পাবে। কিন্তু তোমার রাজ্য সরকারে কিন্তু 50,000 টাকা স্যালারিও যায় না সেই হিসাবে, একটা স্যালারিরও হিউজ ডিফারেন্স আছে। আরেকটা ডিফারেন্স হলো গিয়ে পলিটিক্যাল প্রেশার। তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করো, রেলে চাকরি করো, তাহলে তুমি বুঝতে পারো এখানে কিন্তু পলিটিক্যাল প্রেশারটা বা পলিটিক্যাল ইনভলভমেন্ট প্রায় জিরো বলতে পারো, এখানে কোনো রকম পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। তুমি আসবে, চাকরি করবে, অফিসের যেটুকু টুকটাক একটু আছে, মানে অফিসের যেটুকু ঝামেলা হতে পারে তোমার সঙ্গে, সেটুকু অফিসিয়ালের মধ্যেই থেকে যাবে, ব্যাস শেষ, তুমি বাড়ি যাও, শান্তিতে ঘুমাও। তোমরা কেবল কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তোমাদের উপর কোনোদিনও আসবে না। সেন্ট্রালে ঠিক উল্টো, স্টেটের ঠিক উল্টো। স্টেট গভর্নমেন্ট বিভিন্ন চাকরিতে বিভিন্ন পদ হয়ে গেলো, ইঞ্জিনিয়ারিং পদ থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল পদ হয়ে গেলো, সেখানে কিন্তু পলিটিক্যাল একটা ভালো রকম ইনফ্লুয়েন্স আছে। সবাই যারা কম বেশি চাকরি করে তারা জানে, বা তোমরাও বিভিন্ন রাজ্য সরকার দপ্তরে গেলে তোমরাও দেখতে পারবে সেই হিসেবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। সেটা তোমার পুলিশের চাকরি থেকে শুরু করে বিডিও অফিসের চাকরি থেকে শুরু করে আরও বিভিন্ন চাকরি সব জায়গাতেই আছে। তাছাড়া যেটা প্রাইমারি স্কুল টিচার থেকে বলো টিচার এক্সাম, সেটা তো রাজ্য সরকার প্রায় হয় না বলতে পারো, হলেও কেস হয়ে যাচ্ছে, কোর্ট কেস হয়ে যাচ্ছে এবং এক্সাম ঝুলে থাকছে। এবং কিছু আগে যেটা হয়েছিল কোর্টের অর্ডার হয়েছিল চাকরি চলে যাবে, এরকম অনেক ডিস্টার্ব কিন্তু আছে। তোমরা সেজন্য দেখতে পারো একটা জিনিস, পিএসসির জন্য তৈরি হয়ে গেছে পিএসসির দুর্নীতি মঞ্চ। তোমরা দেখবে ফেসবুক পেজ আছে, অনেক কিছু আছে। পিএসসির সামনে আন্দোলন হচ্ছে, স্টুডেন্টরা আন্দোলন করছে, তারা জয়নিং পাচ্ছে না, প্রপারলি রিক্রুটমেন্ট হচ্ছে না, তাদের মনে করা হচ্ছে তাদের রিক্রুটমেন্টটা প্রপারলি হচ্ছে না, তাদের মানে হয় না যে এটা
তাদের মধ্যে কিছুটা হয়তো অসঙ্গতি রয়ে গেছে, যে তাদেরকে সবাই ক্যান্ডিডেট মনে হচ্ছে সেটা তারা আন্দোলন করছে। কিন্তু রেলের তোমরা শুনতে পাবে যে রেলওয়ে দুর্নীতি মঞ্চ বা রেলওয়ে বোর্ড দুর্নীতি মঞ্চ, এরকম তোমরা কিন্তু কোনো কমিটিও দেখতে পাবে না, কিছু করতে পারবে না। বা তোমরা শুনবে যে আরআরবির সামনে, রেলওয়ে বোর্ডের সামনে গিয়ে কারো স্টুডেন্টরা আন্দোলন করছে, ঠিক আছে, এইসব নিয়ে যে আমাদের এক্সাম ফেয়ার হয়নি বা কিছু হয়নি, এটা নিয়ে হবে না। কারণ ওই একটাই বললাম, রেলওয়ের এক্সাম যথেষ্ট নিট, ক্লিন, ফেয়ার এক্সাম। তোমাদের ট্যালেন্ট থাকে, তোমার চাকরি নিয়ে বেরিয়ে যাবে। রেলের এক্সামে একটা কম্পিটিশন হয়, এটা একটা ম্যাটার আছে, কিন্তু কম্পিটিশন হলেও তুমি পড়াশোনা করলে, তোমার নিজের উপর কনফিডেন্স থাকলে পড়াশোনা করে চাকরি পাবে, প্রপার চাকরি পাবে, একটা ভালো স্যালারি পাবে, হেডেক ফ্রি চাকরি পাবে। তো এইসবই মেন ডিফারেন্স হলো। এবার এইসব ডিফারেন্সের জন্যই আমি সবাইকে সবসময় বলি, আমার যারা ভাই বোন আছে বা আমার আশেপাশে যারা আমার জুনিয়র আছে, বা কিছু কিছু সিনিয়র আছে, আমার বন্ধুরা আছে, এখন আমি সবাইকেই বলি যে সব কিছু ছেড়ে তোরা যদি মনে করে একটা মিডিয়াম ক্যাটাগরি শান্তিপূর্ণ জব পেতে চাস বা পেতে চাও, যারা আমার জুনিয়র আছে বলি, আমাদের ভাই বোন আছে বলি, রেলের এক্সামটা অবশ্যই ফর্ম ফিল আপ করা উচিত। রেলের এক্সাম, রেল না হলে বিভিন্ন সেন্ট্রাল, অনেকে ব্যাঙ্কিংয়ের দিকেও যেতে চাই, এইসব এক্সাম ফর্ম ফিল আপ করে এইসব এক্সাম যদি ক্র্যাক করতে পারে, শান্তিপূর্ণ একটা জীবন পাবে। আর এক্সাম টাইমিং নিয়ে, ফেয়ারনেস নিয়ে কোনো কোশ্চেন তারা কিন্তু করতে পারবে না। এবং তাদের একটা সার্টেন টাইমের পরে তারা যদি প্রিপেয়ার থাকে, ভালো করে প্রিপারেশন নেয়, ঠিকঠাক, বেশি না 1 থেকে 1.5 বছর যারা ঠিকঠাক প্রিপারেশন করে, ঠিক আছে, তাদের সেই চাকরিটা তাদের পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু 1 থেকে 1.5 বছর সেটা ফোকাসড হয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। তো এটা মোটামুটি আইডিয়া হলো। এবং আমি সবসময় সাপোর্ট করি সেন্ট্রাল গভর্নমেন্ট জবকে, কারণ যে ইন্টারভিউটা নেই, এবং এটা আমার কাছে মেন ফ্যাক্টর বলে মনে হয়। এবার তোমরা যারা প্রিপারেশন করছো রেলের জন্য বা যারা রাজ্য সরকারের জন্য, তারা কমেন্ট করে জানাও যে তারা কী কী হিন্ড্রেন্স ফেস করছো রেলের চাকরি, মানে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কী কী অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে প্রিপারেশনে। বা যারা রাজ্য সরকারের পরীক্ষা দিয়েছো তারাও জানাও, তারা ক বছর ধরে পরীক্ষা দিয়েছে, লাস্ট পরীক্ষা কবে দিয়েছিলে, যারা এখন রেজাল্ট বেরোয়নি। তো এগুলো সম্বন্ধে সবাই তোমরা কমেন্ট করে জানাও। এছাড়া আর কী কী বিষয়ে তোমরা নতুন ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করবো সব বিষয়ের উপরই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমার যারা যারা বন্ধুরা আছে যারা বিভিন্ন গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা প্রিপারেশন নিতে চায়, তাদের সঙ্গে আমার এই চ্যানেলটা শেয়ার করো। আমি মোটামুটি তাদেরকে যতটা পারি গাইড করার চেষ্টা করবো। এছাড়া আমি অলরেডি আমার এনটিপিসি যে এক্সামের নোটিফিকেশান বেরিয়েছে, তার জন্য আমি অনেক ক্যান্ডিডেটকে অলরেডি গাইড করছি এবং তাদের ডেলি টার্গেট দিয়ে এবং তাদেরকে বিভিন্ন জায়গাতে মেটেরিয়াল প্রোভাইড করে দিচ্ছি, যাতে তারা টার্গেট কমপ্লিট করতে কোনো অসুবিধা হয় এবং তারা প্রপারলি 6 মাসের সিলেবাস কমপ্লিট করে ফেলে। এবং আমার গাইডেন্স তো তার সঙ্গে তারা ডেলি পাচ্ছেই। আরআরবি জেইর জন্য আমি সেমই করছি, আমার আরআরবি জেইর জন্য একটা আলাদা গ্রুপ আছে যেখানে আমি প্রত্যেকদিন তাদের গাইডেন্স দিই এবং তাদের সঙ্গে তাদের মেটেরিয়ালও দিয়ে দিই যে এখান থেকে পড়বে কি পড়বে না, সব কিছু মেটেরিয়াল দিয়ে আমি তাদের প্রপারলি গাইডেন্স দিই, যাতে তারা প্রপারলি এক্সামটা টাইমলি শিডিউল কমপ্লিট করে তারা এক্সাম ক্র্যাক করতে পারে। তো তোমার আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদেরকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর বেশি লম্বা করবো না। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। টাটা।